বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে একটা পোস্ট মাহফুজ আলম, আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। কিছুদিন আগে তিনি প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। অনেকে মনে করেন যে তিনি মাস্টার মাইন্ড, অন্তত প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটাই বলেছেন যুক্তরাষ্ট্রে গিয়ে। এবং মাহফুজ আলম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সঙ্গে আছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান উত্তর যে লিয়াজো কমিটি করেছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, সেই লিয়াজো কমিটিরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, যেটি বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে প্রথম আলোতে একটা খবরও দেখলাম। আমি স্ট্যাটাসটি আপনাদের দুজনের জন্য পড়তে চাই এবং দর্শকদের জন্য পড়তে চাই। শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থান ও ছাত্র তরুণ বিরোধী শক্তি। তিনি লিখছেন যে মুক্তিযুদ্ধের পরের 10-15 বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপরে দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা একদিন ইতিহাস পড়বে। এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন, কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত 3 মাসে ছাত্রদের ভিলিফাই করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে, অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। তার পরিণতি কি ভালো হচ্ছে বা হবে? মনে রাখতে হবে, বিদেশি শক্তির কোনো সাধ্য নেই এদেশের মানুষকে পদানত করার, কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হটকারীর এ শক্তি আছে। তারা গত 3 মাসে তা দেখালো। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলবো, অথবা আপনারা চোখ খুললেই দেখতে পারেন। এদিকে বাম এবং ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি গণ অভ্যুত্থানে এবং পরবর্তীতে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর, কিন্তু হটকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টাই জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। হটকারিতা, উস্কানি ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি করে অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা সবই ব্যর্থ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা 5 আগস্টের সকালের মতন ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারে সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই এই স্ট্যাটাস, দেশের সাম্প্রতিক পরিস্থিতি সব মিলিয়ে আপনারা কি মনে করছেন? মিস্টার গাজী মোহাম্মদ শাহজাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের তৃতীয় মাত্রার সম্মানিত পরিচালক জনাব জিল্লুর রহমান এবং আজকের অনুষ্ঠানের আরেকজন আলোচক সরওয়ার ভাই, আসসালামু আলাইকুম। আপনি দীর্ঘ একটা পোস্ট, আমি অবশ্যই পোস্টটা দেখার সৌভাগ্য আমার হয়নি। আপনি বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু আমি ধারণ করতে পেরেছি, এখানে অনেকগুলো বিষয় এসেছে, অনেকগুলো কথা এসেছে। এটা অত্যন্ত ওই কথার দ্বিমত আমি কখনো করব না। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন ক্রিয়েট আমরা দেখেছি এবং মুক্তিযোদ্ধারা বিভিন্ন মত পথের দাবিদার হয়ে বা অনুসারী হয়ে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য থেকে আমাদের দেশকে বিচ্যুত করার বা আমাদের দেশ অন্য ট্র্যাকে চলে যাওয়ার বা কখনো কখনো মুক্তিযোদ্ধার নাম দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে, মুক্তিযুদ্ধের দ্বারক বাহক নাম দিয়ে
মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও অনেক কাজ বাংলাদেশে হয়েছে, সেই বিষয়গুলো দেখেছি। এগুলো আমি একটা দলকে বিলং করি, আমি একটা দলকে ধারণ করি বুকে, সেই দলের একজন মাঠ কর্মী হিসাবে স্পষ্ট বলতে চাই, আমরা সবসময় চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, প্রকৃত শক্তি এবং প্রকৃত স্পিরিটটা নিয়ে দেশের মানুষের মধ্যে কাজ করতে এবং দেশের মানুষকে সেই দিকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাটা বাস্তবায়ন করতে। এটা আমরা চেষ্টা করেছি বলে বিশ্বাস করি। আপনি এখানে উনি বলেছেন কয়েকটি দলের কথা, আমি জানি না উনি কাকে মিন করেছেন কিংবা কাকে বোঝাতে চেয়েছেন। আমি একটা বিষয় স্পষ্ট ভাষায় বলতে চাই এবং স্পষ্ট ভাষায় বিশ্বাস করি, সেটা হচ্ছে আজকের যেই বিপ্লবোত্তর একটা সরকার হোক বা বিপ্লবোত্তর একটা সিচুয়েশন হোক, বর্তমান প্রেক্ষাপটটা হোক, সেটা কিন্তু আজকের একদিনের সৃষ্টি নয়। সেটা দীর্ঘ 15 বছর ধরে অনেকগুলো সংগ্রাম, অনেকগুলো বিপ্লব বা অনেকগুলো ডেমনস্ট্রেশন সব মিলে একসাথে একই একটা সেন্ট্রালাইজ পয়েন্টে, একই নিউক্লিয়াসে এসে আমরা 5ই আগস্ট এটা একটা সার্থকতার দিকে, একটা নতুন দিকে আমরা যেতে পারছি এবং সেটার ফসল হচ্ছে আজকের ইন্টারিম গভর্নমেন্ট বা আজকের বর্তমান প্রেক্ষাপট বা আজকের অবস্থা বা আজকের বিপ্লব, যেটাই আমরা যেভাবেই বলি না কেন। তা আমরা স্পষ্ট যে এই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আজকের বিপ্লব উত্তর সরকারের অবস্থানকে দীর্ঘ 15 বছরের দীর্ঘ সংগ্রাম থেকে কখনো আইসোলেটেড করা যাবে না, কখনো বিচ্ছিন্ন করা যাবে না। এটা একসাথে একই বিষয়ের সাথে পরিপূরক বলে মনে করি। তারপর আপনার যেই পোস্টে কয়েকটি দলের কথা আপনি বলেছেন, আমি জানি না উনি কোন দলকে মিন করছে। আমি যেহেতু একটা দলকে বিলং করি, আমি যেহেতু একটা আগেও বলেছি, আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের দল বিএনপি কোনো রেজিমেন্টাল অর্গানাইজেশন নয়, বিএনপি কখনো কোনো ক্যাডার অর্গানাইজেশন নয়। বিএনপি মাচ পিপলের একটা অর্গানাইজেশন এবং মাচ পিপলকে সাথে নিয়ে যখন বিএনপি তার মুভমেন্ট বলুক বা কোনো প্রোগ্রামকে ইমপ্লিমেন্টেশন হোক, সেদিকে যখন বিএনপি যায়, অনেকগুলো বিষয় বিএনপিকে মাথায় রাখতে হয় বা অনেক বিষয়ের সাথে বিএনপিকে কম্প্রোমাইজ করতে হয়, অনেক লিমিটেশনের সাথে বিএনপিকে কম্প্রোমাইজ করে চলতে হয়। এটা অত্যন্ত স্বাভাবিক, যেহেতু আমরা একটা মাচ পিপল ওরিয়েন্টেড একটা পলিটিক্যাল পার্টি। আমি যেই বিষয়টা হাইলাইট করতে চাই, এই মাচ পিপল ওরিয়েন্টেড পলিটিক্যাল পার্টি হলে যেই বিষয়গুলো কম্প্রোমাইজ করতে হয়, এইগুলোর থেকে আমরা অনেকগুলো বিষয় আমরা এখন স্পষ্টভাবে আমরা দলে মেসেজ দেওয়া হোক বা দলের ওয়ার্কারদেরকে বলা হোক, আমরা নিজেদেরকে সংশোধিতভাবে জনগণের কাছে আত্মপ্রকাশ করা হোক, এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি একটু রাইট ট্র্যাকে নিজেদেরকে নিয়ে আসা। ইট ডাজন্ট মিন দেন আমরা অতীতে রং ট্র্যাকে ছিলাম, কিন্তু আমি এই বিষয়টা বলতে চাচ্ছি কি, আমরা রাইট ট্র্যাকে নিতে চাচ্ছি, নিজেদেরকে নিতে চাচ্ছি, দলকে নিতে চাচ্ছি এবং বর্তমান নতুন শতাব্দীর চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজকের জনগণ কি চাচ্ছে, আজকের গ্লোবাল পলিটিক্স কি ডিমান্ড করতেছে, আজকের যে ইয়াং ছেলেপেলেরা কি চাচ্ছে, সেই বিষয়ের দিকে আমরা ধাবিত হতে চাচ্ছি। আমরা অনেকগুলো কাজ এর মধ্যে করেছিও এবং আমি বিশ্বাস করি আমরা যেই নিজেদের মধ্যে যে রিফর্ম করা বা নিজেদের মধ্যে রিফর্ম প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করার যেই কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি এবং যেটাকে আমরা মাথায় রেখে এগোতে চাচ্ছি, আমরা মনে করি সেটা বর্তমান বিপ্লব উত্তর সরকারের সহায়ক, বর্তমান বিপ্লব উত্তর সরকারের পরিপূরক এবং বর্তমান বিপ্লব উত্তর সরকারের সাইডলাইন বলে আমি মনে করি। ধন্যবাদ বিশ্ব সরোয়ার। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আজকের সহ-আলোচক শাহজাহান ভাই এবং সুপ্রিয় দর্শক যারা প্রোগ্রাম দেখছেন। দেখুন, আমাদের আজকে এই বিপ্লবকে সফল করতে হলে প্রথমেই অ্যানালাইসিস করতে হবে কেন বিপ্লব সংগঠিত হলো। আমি স্যার মাহফুজ আলমের স্ট্যাটাসটা নিয়ে আপনাদের মতামত ওখানে মানে ওনার ফিলিংসটা উনি কি দেখছেন, কি বলতে চাইছেন এবং আসলেই বাস্তব পরিস্থিতিটা কি সেটা একটু বুঝতে চাইছি। ওখানে আমি যাচ্ছি। তো বিপ্লব সংগঠন যে হয়েছে এবং বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত
যেখানে আর কখনো স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, দুর্বৃত্তায়ন মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, নিকৃষ্ট পরিবারতন্ত্র থাকবে না। আমরা খেয়াল করেছি তারেক সাহেব পরিবারতন্ত্রের বিপক্ষে কথা বলেছে, এইটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েটিং, আরও ভালো ভালো কথা বলছে। কিন্তু মাহফুজ আলম সাহেব যে স্ট্যাটাস দিয়েছে, আমিও স্ট্যাটাসে পড়ি নাই, আপনার কাছ থেকে শুনলাম, তার মানে তার ভিতরে একটি আশঙ্কা সৃষ্টি হয়েছে যে বিপ্লবের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হতে চলছে, এবং সেইটা ব্যাহত হওয়া অথবা এটা ব্যর্থ হওয়ার লক্ষণগুলো অত্যন্ত অ্যাপারেন্ট এই সেন্সে যে যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে মনে হচ্ছে তারা ভয় পেয়ে গেছে, এবং অত্যন্ত ভীতিকর একটা পরিবেশ তাদের কথাবার্তায় প্রকাশ পাচ্ছে। যে সাহসিকতা, যে বিপ্লবী যে চেতনা, তার কোনো কিছুই তাদের ভিতরে এখন লক্ষ্য করা যাচ্ছে না। ইউনূস সাহেব অলরেডি বলে ফেলছেন যে আমাকে যদি বেশি চাপাচাপি করেন তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। সেইটি মাহফুজ আলম সাহেব তার এই স্ট্যাটাসের মাধ্যমে সেই ফ্রাস্ট্রেশনটা সে রিয়ালাইজ করেছে এবং সেইটাকে সে কারেকশন করার চেষ্টা করছে। কারেকশন করতে হলে যারা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সেই সমস্ত সাহসী মানুষ যারা ডেলিভার করতে পারে তাদেরকে সামনে আনতে হবে। তাহলে কারা পারে, কিভাবে আপনি বাছাই করবেন? এটা অত্যন্ত সহজ। যারা এক মাস মাঠ ধরে রয়েছে, যারা বিগত দিনে বিপ্লব বা বিভিন্ন সময় আন্দোলন করেছে এবং বাংলাদেশে থেকে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, এরপরও বাংলাদেশে থেকে কথা বলেছে, এর ভিতর থেকে আপনি 2009 সাল থেকে যদি আলোচনাগুলো দেখেন, ওর ভিতর থেকে বের করা যাবে যে বাংলাদেশে অবস্থান করে কারা এই স্বৈরতান্ত্রিকতার বিপক্ষে কথা বলেছে, জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে। এর বাইরে বিদেশে বসে কিছু টক শো করেছে, তার ভিতরে কিছু সাহসী লোক আছে, কিন্তু তারা বিদেশে সেই সেফ জায়গায় বসে বলেছে, তাদেরও কন্ট্রিবিউশন রয়েছে। তাহলে তার এই স্ট্যাটাসকে যদি সে বিবেচনায় নেয়, তার উচিত ইমিডিয়েটলি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পুনর্গঠন করা। আমরা বলে আসছি প্রয়োজন বোধে আপনি 60 জন উপদেষ্টা নেন, ডেপুটি উপদেষ্টা নেন। যোগাযোগ মন্ত্রণালয়ে তো 5 জন নেওয়া যায়। যোগাযোগ মন্ত্রণালয় যে মৃত্যু কূপে পরিণত হয়েছে, ঢাকা শহর যে একদম অচল হয়ে গেছে, কোনো কার্যক্রম দেখছি না। এইখানে একটা বিপ্লবী প্রোক্লেমেশন হওয়া উচিত ছিল, এবং সেই বিপ্লবী প্রোক্লেমেশনের মাধ্যমে দ্রুত বিচারের একটা প্রভিশন আনা উচিত ছিল। প্রোক্লেমেশন এবং এক্সিস্টিং কনস্টিটিউশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হয় তাহলে প্রোক্লেমেশন উইল প্রিভেইল। তার মানে দুইটা একসাথে চলতে পারে, অথবা এই সংবিধানকে 2 বছর সাসপেন্ডেড রাখতে পারত। তখন বিপ্লবীরা জন আকাঙ্ক্ষাকে মাথায় নিয়ে যেটা বলবে ওইটি অর্ডিন্যান্স অথবা রুল হবে। পৃথিবীর বহু দেশে এর উদাহরণ আছে। পৃথিবীর অনেক দেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই, এবং সংবিধানকে মেনে কিন্তু এই বিপ্লব ঘটে নাই। এটা প্রথম পয়েন্ট। যারা বলে তাদের ম্যান্ডেট নাই তারা সম্পূর্ণ ভুল ফুটিং আছে, কারণ এই সংবিধান এবং আইন মেনে কিন্তু বিপ্লব সংগঠিত হয়নি। আপনি যদি শর্ট ট্রায়ালের বাইডেনের ছেলের যেরকম 1 মাসের ভিতরে বিচার হয়েছে, ইভেন ট্রাম্পের 1 মাসের ভিতরে বিচার হয়েছে, বাই দিস টাইম যদি আপনি 1 মাসের ভিতরে বিচারের বিধান আপনি আনয়ন করতেন এবং 50 জন দুর্নীতিবাজদের বিচার করে তাদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে আনতেন, তার ভিতরে আমি অনেকের নাম বলতে পারি যাদের বিরুদ্ধে আমি 60 জনের ভিতরে আমি আবেদন করেছি। আগের আপনার আলোচনায় বলছিলাম যে এক ওরিয়ান গ্রুপের এক ওবায়দুল করিম, সে যে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করছে, এস আলম যে লুটপাট করেছে, এই কাবলু নামে একটা মন্ত্রী, খাদ্যমন্ত্রী ছেলে ধরা পড়ছে, ওর এইখানে মেয়র ছেলে তাপস, এই 1 ডজন বা 2 ডজন লোকের সম্পত্তি রাষ্ট্রে ফেরত এনে সেই থেকে সমস্ত শহীদ পরিবার এবং সমস্ত আহত যে এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে রিহেবিলিটেশন এবং চিকিৎসার খরচ দেওয়া যেত। আজকে পর্যন্ত আপনি একটি তালিকা করতে পারেন নাই কয়জন অ্যাকচুয়ালি শহীদ হয়েছে এবং কতজন ইনজুর্ড। আমি 2-3টা ছেলেকে ইভ্যাকুয়েশন করছিলাম, একটা ছেলে আজ পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি। সো আপনারা দেখেন সব জায়গায় ব্যর্থতার ছাপ, অর্থাৎ এমন একটা ভয়ের পরিবেশ ভয়ে দিছে তাদেরকে, এমনভাবে তারা ভয় পেয়েছে যে তারা এখন ছেড়ে দেমা কেঁদে বাসি,
অর্থাৎ কোনোভাবে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে। দ্যাট সার্ভস দ্য পারপোজ অফ এ যারা প্রতি বিপ্লব অথবা যারা বিপ্লবকে ব্যর্থ দেখতে চায় তাদের পারপোজকে তারা সার্ভ করছে কিনা, এই কোশ্চেনটা এখন সামনে আসছে। জিলু ভাই, আমি শেষ করি যে কোনোদিন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যাদের ইন্টেলিজেন্স সংস্থা র অত্যন্ত অ্যাক্টিভ ইন বাংলাদেশ, তারা কোনোদিন ভাবে নাই আওয়ামী লীগের এইভাবে পতন হবে। পতন যখন হয়েছে তাদের মাথা গরম হয়ে গেছে। এখন তারা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকার যাতে ফেল করে। ফেল মানে হলো তারা তড়িঘড়ি করে একটা রিকোয়ার্ড রিফর্মস না করে একটা নির্বাচন দেবে। সেই নির্বাচনে সবাই জানে যে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি কিন্তু অনেকটা ভুলের ভিতরে ঢুকে গেছে। এই ভুল যদি কন্টিনিউ করে, তারা যদি কন্টেইন করতে না পারে, কি সেটা ভুল আমি মনে পরের পর্যায়ে শেষ করি, এই অংশটা শেষ করি। ভুলটা হলো যে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। কোথাও কোথাও আগে এক গ্রুপকে চাঁদা দিত, এখন 3 গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে। এবং প্রত্যেকটা সেক্টর, পুলিশ থেকে শুরু করে কোথাও ঘুষ কমে নাই। সো এই ভুল যদি কন্টিনিউ করে, মানুষ কিন্তু অলরেডি এক্সপ্রেশন দিচ্ছে যে আমরা আগে ভালো ছিলাম। অনেকে আপনি জিজ্ঞেস করেন প্রাইভেটলি, এই জায়গাটায় যদি যেটা আপনার শাহজাহান ভাই বলে, এই জায়গায় যদি মডিফাই না করতে পারে, বিএনপি যদি এটাকে আপনার ওই রিকোয়ার্ড কারেকশন না করতে পারে, তাহলে কিন্তু আবার ওই আওয়ামী লীগের মতো একটা শাসন ব্যবস্থা চালু হবে। দেয়ার বাই বিএনপি একটা সময় পতনের সম্মুখীন হতে পারে, দেয়ার বাই আওয়ামী লীগকে রিহেবিলেট করবে, ইফ নট শেখ হাসিনা ইন সাম আদার ফর্ম। সো এই প্রজেক্ট এখন চলছে। সেই প্রজেক্টে কারেকশন করার দায়িত্ব হলো এই মাহফুজ আলমদের। ইফ হিজ মাস্টার মাইন্ড, হি শুড কালেক্ট যে বাংলাদেশে অরিজিনাল দেশপ্রেমিক কারা, তাদেরকে নিয়ে তার মিটিং করা উচিত, তাদের পরামর্শ নেওয়া উচিত। এবং বাংলাদেশে থেকে যারা ভয়ডার উপেক্ষা করে জনগণের পক্ষে কথা বলছে, তাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার করা উচিত, যারা বিপ্লবী চেতনাকে সাকসেসফুল করতে হবে। আদারওয়াইজ শিওরলি দেয়ার উইল বি। ধন্যবাদ মিস্টার কাজী মোহাম্মদ শাহজাহান, আপনি শুনছিলেন এবং এখানে একটা প্রশ্ন উনি বিএনপিকে কেন্দ্র করে অলরেডি তুলেছেন এবং আপনি ওনার বক্তব্য শুনছিলেন, সেই বিষয় নিয়ে বলতে পারেন। একই সঙ্গে যে প্রসঙ্গটাই, যে অস্থিরতার প্রসঙ্গ, উস্কানির প্রসঙ্গ মাহফুজ আলম তুলছেন, দেখা যাচ্ছে নানা রকমের অস্থিরতা, দাবি দাওয়া, প্রোটেস্ট কিন্তু চলছে এবং এমনকি দৈনিক পত্রিকার অফিসের সামনে গিয়েও নানা রকমের প্রোটেস্ট হচ্ছে। তো সব মিলিয়ে এটা কি আসলে একটা বড় অস্থিরতার লক্ষণ কিনা, বা সরকারকে ডিস্ট্যাবিলাইজ করবার কোনো প্রয়াস কিনা, সেটাও একটা বিবেচনার দাবি রাখে কিনা আলোচনার মধ্যে? প্রথম কথাটা, উনি যেটা বলছে, আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত করি। সেটা হচ্ছে যে এটা এই সরকারকে অস্থির করার জন্য, এই সরকারকে একটু প্রশ্নবোধক, একই সঙ্গে সরকারের অভ্যন্তরীণ কোনো দুর্বলতা আছে কিনা সেটাও একটা কিছুটা মিস্টার সরওয়ার হোসেনও আলোচনা করবার চেষ্টা করেছেন। জি, সরকারকে একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রাখার একটা চেষ্টা চলছে। কিন্তু সরওয়ার ভাইয়ের একটা বিষয়ের সাথে আমি একমত, অনেকগুলো কথার সাথে আমি একমত হলেও একটা বিষয়ের সাথে একমত হতে পারিনি। সরকারকে একটু সন্ত্রস্ত মনে হচ্ছে। আমার ঠিক সেটা মনে হয়নি। আমার মনে হচ্ছে সরকারের ভিজিবিলিটিটা স্পষ্ট নয়। সরকার একটু মনে হচ্ছে সাম শ্যাডো ইন ফ্রন্ট অফ দেম, এইটা মনে হয়। কিন্তু ওরা যে সন্ত্রস্ত, এই বিষয়টা মনে হয়নি। আর আপনি যেই বিষয়টা বলছেন, বিপ্লবীদের সামনে নিয়ে আসা কিংবা বিপ্লবীদেরকে সরকারের সাথে আরও বেশি করে ইনক্লুড করা, বা আপনি যেটা বলছেন এক চাঁদাবাজের কপ্পর থেকে আরেক চাঁদাবাজ নিয়ে আসা, এই সবগুলো বিষয়, বা জিল্লুর ভাই যেই বিষয়টি বলল বিভিন্ন পত্রিকার অফিসে, আমি তো প্রথম এক স্পষ্টভাবে এই অবস্থান থেকে প্রথম আলোর অফিসে যে হামলা ডেইলি স্টারে, সেটা আমি তীব্র নিন্দা করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। যেই বিষয়টা, এই সুযোগ আমি এটা করলাম। আর যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি, জিল্লুর ভাই যেই বিষয়টা বলল, চাঁদাবাজ বা আপনি যেটা বললেন, সবগুলো যদি একই সারিতে আমরা চিন্তা করি, আমাদের বক্তব্য স্পষ্ট। আমি যেই কথাটি প্রথমে বলছি, যেহেতু আমি একটা দলকে বিলং করি, সেখানে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমরা রিফর্ম চাই। আবার যে আপনার কথার মধ্যে একটা কথা আছে, রিফর্মটা আগে হয়ে যাওয়া উচিত, বা বিএনপি এখন যদি চলে আসে তাহলে চাঁদাবাজ বা অন্য এক চাঁদাবাজের জায়গায় অন্য চাঁদাবাজ আসবে কিনা,
এই কথাটা স্পষ্ট। যেমন রিফর্মের বিরুদ্ধে বিএনপি নয়, বিএনপি যদি রিফর্ম চায় না এরকম মনে হতো, তাহলে যখন আওয়ামী লীগের গভর্নমেন্টের আন্ডারে ছিল, আমরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দৌড়ের উপর ছিলাম, আমরা ডেমনস্ট্রেশনের উপর ছিলাম, তখনও আমরা রিফর্মটা 31 পয়েন্ট একটা রিফর্ম দেশের সামনে এনেছি। এবং এই রিফর্ম বর্তমান সরকার যেগুলো বলছে এইগুলোরই একটি প্রিসাইজ সংস্করণ বলে আমার মনে হয়েছে প্রত্যেকটা দফা। কিন্তু এখানে আমাদের বক্তব্যটা ক্লিয়ার। আমরা বলছি রিফর্মটা আন্ডারস্ট্যান্ডিং। বর্তমান সরকারের কোনো ইলেকট্রাল বডি নাই যে তারা ম্যান্ডেট নিতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যেমন আপনার মনে আছে আমরা 3 জোটের একটা রূপরেখা করছিলাম। আমরা নতুন যে গভর্নমেন্ট আসবে সে গভর্নমেন্টটা এটা করতে হবে, এটা করতে হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং করলে তারপর ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে তখন আমরা উই ক্যান সিক ম্যান্ডেট ফ্রম দ্যাট গভর্নমেন্ট, আমরা ওইখান থেকে ম্যান্ডেট নিতে পারি। এবং ওই ম্যান্ডেট নিলে এটা একটা লজিক্যাল এবং লিগ্যাল ফরমেশনের মধ্যে আসবে এই রিফর্মটা। নাইলে রিফর্ম আমরা শুধু ইট উইল বি ওয়ান হোয়াইট পেপার অনলি, সামবডি উইল সাইন অ্যান্ড দেন সামবডি উইল ডিক্লার, দ্যাটস নাথিং, আর কিছুই হবে না। যখন পার্লামেন্ট থেকে হোক বা অন্য কোনো লজিস্টিক বডি যাদের অথরাইজ বডি তাদের থেকে যখনই এটা একটা ফরমেশন স্টেজে আনতে হলে এইটার একটা লিগ্যাল বিষয় দিতে হবে। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছি। সেই জন্য আমরা বলছি যত তাড়াতাড়ি পারা যায় ইলেকশন হওয়াটা বেটার। অনেকে মনে করতে পারে বিএনপি মনে করছে আজকে ইলেকশন হলে বিএনপি মনে করতেছে ক্ষমতায় চলে আসতে পারে। আমরা এখন নয়, আমরা আওয়ামী লীগের সময়ও আমরা বলতাম, আমরা মনে করতাম যে দেশে যদি সুষ্ঠু ইলেকশন হয় বিএনপি উইল টেক পাওয়ার, জনগণ বিএনপিকে ভোট দেবে। আমরা তখনও মনে করতাম বিষয়টা, এখনও যেমন মনে করি তখনও মনে করতাম। আর একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপিকে যদি জনগণ ভোট দিয়ে থাকে সেটা তো কারো অপরাধ নয়, বিএনপির অপরাধ নয়। আমরা কেউ যদি রিগিং করে থাকে, অন্য পদ্ধতিতে ভোট নিতে চাই, সেটাই অপরাধ। আমি জিল্লু ভাইকে যে এই বিষয়টা বলতে চাচ্ছি আমি সেই বিষয়টাই মনে করি যে বর্তমান যে অস্থিরতা, বর্তমান যে আনস্টেবিলিটি, এইগুলো করার জন্য একমাত্র ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া কারো পক্ষে সম্ভব করা, কারো পক্ষে সমাধান করা অনেকগুলো কষ্টকর। যেমন আমরা এখন মনে করতেছি, আমাদের মনে হচ্ছে আজকেও অনেক ঘটনা হলো, আমরা বিভিন্ন হতেও পারে নাও হতে পারে, সামান ওয়ার্কিং বিহাইন্ড দ্য স্ক্রিন, আমাদের মনে হচ্ছে এরকম যেটা আনএক্সপেক্টেড কিছু ঘটনা হচ্ছে, যেটা ওই যে একটা কথা বলে সমাধানকে একটা সমস্যা করে ফেলা হচ্ছে, এরকম অনেক বিষয় আমরা দেশে দেখতেছি। সবশেষে আমি যেটা একেবারে ফান্ডামেন্টাল কনক্লুশনে যেটা আসতে চাই, যেটা আমাদের পক্ষ থেকে বলা হলো একেবারে প্রিসাইজ কনক্লুশন, আমরা প্রত্যেকটি যেই রিফর্মগুলো করা হচ্ছে, আপনি কয়েকটা একটু স্বৈরতান্ত্রিক বা পরিবার কেন্দ্রিক অনেকগুলো কিছু বিষয় বললেন, এই বিষয়গুলো রিফর্মের একটা ডিসিশন নিয়ে দেশে একটা ইলেকশন হোক এজ আর্লি এজ পসিবল, তারপর এরপরে এইগুলো ইমপ্লিমেন্ট করা সুবিধা হবে। আমি সবশেষে এটা বলতে চাই, আপনার আর আমার মধ্যে খুব একটা দূরত্ব নেই, বা বর্তমান গভর্নমেন্ট যেটা চাচ্ছে বা বিএনপি যেটা চাচ্ছে এটা দূরত্ব নেই, প্রসিডিউরসটা ভিন্ন হতে পারে। আপনি কখন করতে চাচ্ছেন, আমি কিভাবে করতে চাচ্ছি, দূরত্বটা এখানেই। কারণ আমরা প্রত্যেকেই এখন বিপ্লবের সৈনিক বলে আমরা মনে করি। আপনি হয়তো 5ই আগস্ট, জুলাই থেকে আগস্ট পর্যন্ত করেছেন, আমি দীর্ঘ 15টি বছর ধরে করেছি। আপনি এক ফরম্যাটে করেছেন, আমি আরেক ফরম্যাটে করেছি, আমরা সবাই একই পথের যাত্রী, এটা মনে করি। তো ব্যারিস্টার সরওয়ার হোসেন, আমি এই প্রসঙ্গের আলোচনাকে এগিয়ে নেবার জন্য আরেকটা বক্তব্য বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমান গতকাল একটি বক্তব্যে বলেছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্ক তুলে আসলে বিভ্রান্তি সৃষ্টির একটা চেষ্টা চলছে। এক্স্যাক্টলি। সো আপনি কি মনে করেন? দেখুন, যারা বিএনপি করে, আমি নিজেও বিএনপির সদস্য এখনও, আমি পদত্যাগ করি নাই, দলও আমাকে অব্যাহতি দেয় নাই। মাঝখানে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে সরে গেছি। এইটা অনেকের কাছে পরিষ্কার না, আপনার মাধ্যমে একটু পরিষ্কার করলাম। এখন যারা একটু পরিষ্কার করলেন, পুরোটা বোধহয় পরিষ্কার হলো না,
না, কি ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আর কিভাবে ঘুরে দাঁড়ালেন সেটা একটু পরিষ্কার মনে হয় আমার করলে আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। না, এটা আমি অনেক আলোচনায় বলেছি সোশ্যাল মিডিয়ায়। আপনার সাথে আবার বলি যে 2019 সালের পরে মেজর হাফিজ আমাদেরকে দিয়ে একটি নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেখানে আমাদের পরিষ্কার কথা ছিল যে পজিটিভ পলিটিক্স, জিয়াউর রহমানের পলিটিক্স আমরা করব, এরকম একটা ইয়া ছিল। তো উনি পরে দেখলাম যে সে এইটাকে নিয়ে উনি কি স্বীকার করবেন যে উনি এই উদ্যোগ নিয়েছিলেন? সেটা ডকুমেন্টস আছে সব, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। এমনকি উনি রেজিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছেন, উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন। উনি পরে দেখলাম যে আমাদেরকে এই স্বৈরাচারের আন্ডারে নির্বাচনে যাওয়ার জন্য। এটা আপনি নিশ্চিত যে উনি শেখ হাসিনার সঙ্গে তখন দেখা করেছেন? হ্যাঁ, এটা মিডিয়া আসছে। এটা 100% নিশ্চিত। তখন আমরা যখন দেখলাম যে আমাদেরকে নিয়ে খেলছে এবং এখানে যারা সমবেত হয়েছিল প্রত্যেকে পরীক্ষিত জাতীয়তাবাদ, পরীক্ষিত, তাদেরকে নিয়ে খেলছে, আমরা আস্তে ওখান থেকে সরে গেছি, নির্বাচনের আগে আমরা সরে গেছি। এইটা আমি পরিষ্কার করলাম। ওকে, যাদের জানা তারা সবাই জানে। আপনি মনে করছেন যে আপনি বিএনপিতে আছেন এখনো? আমি জাতীয়তাবাদে আছি। আমি না, জাতীয়তাবাদ তো ঠিক আছে, আমি এখনো বিএনপি সদস্য। হ্যাঁ, জাতীয়তাবাদী রাজনীতির কথা তো অনেকেই বলে। হ্যাঁ, আমি এখন অফিশিয়ালি আপনি পদত্যাগ করেননি, আপনাকে বহিষ্কারও করা হয়নি, কিন্তু মানসিকভাবে আপনি বিএনপির সঙ্গে আছেন। 2010-এ যে আমি মেম্বারশিপ নিয়েছি, স্টিল আই এম এ মেম্বার। মানসিকভাবে এবং সমর্থনও করেন দলটিকে আপনি? শারীরিকভাবেও বলতে পারেন। আমি হয়তো একটু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না বা সময় হলে করব। সেই জায়গায় আমি বলি যে যারা দলের বৃত্তের বাইরে বের হতে চায় না, মানে দল যেভাবে বলে ঠিক ওইভাবে সব জায়গায় বলে, আমি সব সময় দলের বাইরে গিয়ে, নীতির বাইরে গিয়ে আমি কথা বলেছি আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে, এবং সমালোচনা করেছি, যেটা 99% নীতির প্রশ্নে আপনি মনে করেন আপনি আপোষহীন। ইয়েস, আমি এইখানে আমি বলে রাখি, যেহেতু প্রসঙ্গ আসছে, যে বিএনপিতে যেই নেতৃত্ব দেউক, এই মুহূর্তে তারেক সাহেব নেতা, এইটা বর্তমান রাজনৈতিক কালচারে, বর্তমান রাজনৈতিক সেটআপে উনি ডেফিনেটলি স্বৈরতান্ত্রিক হবেন, ডেফিনেটলি 99.99%। কেন আমি বলি, 5ই আগস্টের আগে বিএনপির কতজন মানুষ ওনাকে সমালোচনা করেছে দেখেন তো? একজন দুইজন ব্যতীত কেউ করছে? করেনি। 5ই আগস্টের পরে কি ওনাকে সমালোচনা করা যায় না। মনে করেন তিনি সরকার গঠন করেছেন, ওনাকে কি কেউ সমালোচনা করতে পারবে? যেহেতু দলের ভিতরে সমালোচনার কোনো ফোরাম নাই, অন্য দলও তাই। না, ফোরাম তো সমালোচনার জন্য তো কোনো দলই আলাদা ফোরাম থাকে না, কেউ করে না, সেটা হচ্ছে যারা করে না, করতে বাধা আছে কিনা সেটা হচ্ছে সমালোচনার পরিবেশ নাই। এইটাই সিঙ্গেল ফ্যাক্টর যে এই কনস্টিটিউশনে স্বৈরতান্ত্রিকতায় রূপান্তর হবেই। বাট একটা প্রশ্ন আমি আপনাকে করি, মানে আপনাকে যে সমালোচনার ফোরাম তো কোনো দলই আসলে আলাদা থাকে না, যেসব ফোরাম আছে সেখানেই সমালোচনা করতে কোনো বাধা আছে কিনা, বা সমালোচনা করতে গিয়ে কোনো বিপদ আছে কিনা? যেমন ধরেন, আপনি তো সমালোচনা কিছু আপনি নিজেও বলছেন যে যেহেতু আলাদা করে একটা চিন্তার সুযোগ তৈরি হয়েছিল, সেখানে যুক্ত হয়েছিলেন আদর্শের কারণে। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা করতে গিয়ে কি আপনাকে বিএনপি তো বহিষ্কার করেনি? না, তাহলে কি বলা যাবে যে সমালোচনার সুযোগ নাই? ওইটা তো ওই একটা উদাহরণ, শুধু এই ব্যারিস্টার সরোয়ার একজনই আপনি দেখেন, আর দেখান তো কেউ করছে কিনা। না, ব্যারিস্টার সরোয়ার করলো, কিন্তু অন্যরা করছে না, সেটা দলের সীমাবদ্ধতা না, যারা করছে না তাদের সমস্যা? আমি এটা আপনার কাছ থেকে বুঝতে চাইছি। এইটা অ্যাডভার্সলি এফেক্ট করে কি, যে ওই পদলেহনকারী যারা, যে দলগুলোর ভিতরে কতগুলো কালচার কাজ করে দলের ভিতর, যেহেতু আমি পলিটিক্যাল প্রক্রিয়ায়, অনেকে ভাবে সব ক্ষেত্রে প্রয়োজন যে এখানে নমিনেশন পাইতে 4-5টা ক্রাইটেরিয়া প্রয়োজন হয়, যে শুধু সিনিয়র বাদে যে টাকা দিয়ে নমিনেশন কিনতে হবে। পারসেপশনগুলো বলছি, সর্বক্ষেত্রে সত্য নাও হতে পারে। 2 নম্বর হলো আপনার পদলেহনকারী হতে হবে। 3 নম্বর হলো আপনার ভগবানতন্ত্রে যেতে হবে। 4 নম্বর হলো যে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না। এবং মন্ত্রী হওয়ার ক্রাইটেরিয়া এর চেয়েও আরও কঠিন, যে মন্ত্রী হতে হলে ইউ হ্যাভ টু বি এ স্লেভ, যে আপনার ব্যক্তিকে কীভাবে সার্ভ করতে পারেন কি কারণ না, দ্যাট উইল বি দ্য বিগ টেস্ট। জাতিকে এবং জনগণের পাশে কতটুকু দাঁড়াবেন, দ্যাট ইজ নট। এটা এই যে এই ফ্যাসিস্ট রেজিমের আপনি মন্ত্রীদের ক্যারেক্টার দেখেন, যে আপনার সার্ভ করতে হয় মূলত ব্যক্তিকে, ওই জায়গা চলে গেছে, অন্তত পারসেপশন এইটা। সেই জায়গায় আমি বলছি যে শাহজাহান ভাই যেটা বলেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন,
আপনি একটা উদাহরণ আমাকে দেখান তো যে এই ধরনের যুদ্ধোত্তর এবং বিপ্লবোত্তর কোন দেশ সঠিকভাবে পুনর্গঠন হয়েছে, কত সময় নিয়েছে দেখান তো, যে 2 বছর বা 3 বছরের ভিতরে বিপ্লবোত্তর কোন দেশ পুনর্গঠিত হওয়ার সুযোগ কিন্তু পেয়েছে এটাকে তো কিনা? সবাই দেখেন তো। বিপ্লব বলতেও রাজি না, আরেকটা অনেকে জিনিস তো হলো, মনে করেন আচ্ছা, এটা বিপ্লব, এটাকে একটা ছাত্র এটা জনতার জিলুর ভাই, অভ্যুত্থান হিসেবে দেখতে আমি চাই। বলেছি এটা বিপ্লব, ফোর্সিবল ড্রাইভ অফ এ রেজিম, একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজকে পরিবর্তন করার জন্য যা কিছু ঘটে যখন, সেইটাই বিপ্লব। আপনি এখন গুগল করে দেখেন, অনেকবার বলেছি। এখন সেইখানে যে দলগুলো একটা বিজনেস হাউসকে নিয়ন্ত্রণ করতে পারে না সরকারে গিয়ে, দলে তো না, সে কিভাবে সুশাসন ন্যায় বিচার হবে? এই কোশ্চেন তো করাই যায়। যে একজনের 48 বছর জেল, আর একজন যে মানে মেয়েদের সাথে প্রেম করে আর মেরে ফেলে, একটা স্টেটমেন্টও তো অনেক বড় দল দেয়নি যে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই, ন্যায় বিচার চাই। তাহলে হু কন্ট্রোলস হুম? মিস্টার গাজী শাহজাহান, কথা অন্যভাবে অন্যদিকে চলে আসলো। জিল্লুর ভাই যে বিষয়টা বললেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন, নির্বাচন আগে না সংস্কার আগে, আপনি আপনার ব্যক্তিগত কিছু বিষয় এখানে উত্থাপন করলেন এবং সাথে সাথে এটাও বললেন যে পদলেহনকারী না হলে নমিনেশন পাওয়া কষ্ট করবা, আমাদের দলের বিষয়ে কিছু কথা চলে আসছে, সেই কারণে বলছি। আমি আই ডু অ্যাপ্রিসিয়েট আপনি আপনার জায়গা থেকে বলেছেন যে মেজর হাফিজ সাহেব সম্পর্কে যেটা বলেছেন, যেহেতু হি ইজ দ্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার অফ মাই পার্টি, তো আমাকে শুধু একটু বলতে হয় যে উনি প্রপারলি দলকে সার্ভ করতেছেন এবং উনি করতেছেন বলেই উনি দলের পক্ষে, দলের আইডিওলজিক্যাল প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করার জন্য উনি প্রপারলি কাজ করছেন। আমরা ওনাকে নেতা হিসেবে মনে করি। হি ইজ আওয়ার অনারেবল স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আপনি বললেন বলে কথাটি বললাম। এখানে একটা বিষয় ক্লিয়ার, এখানে আমি আপনার সাথে ওই বিষয়টাতে দ্বিমত করি না। বিপ্লব মাধ্যমে এটাকে আপনি বিপ্লব বলবেন না, এই বিষয়কে বা এটাকে বিপ্লব বলতে চান, সেই বিষয়টাকে আমি দ্বিমত করি না, কিন্তু ওই বিষয়টাতে আমি দ্বিমত করি। আপনি বললেন যে পৃথিবীর একটি দেশ দেখান যেখানে বিপ্লবের পরে এত খুব তাড়াতাড়ি ইলেকশনের দিকে চলে গেছে। এখানে বুঝতে হবে আগেকার বিপ্লব অন্য টাইপের। যখন সমাজতান্ত্রিক বিপ্লব হতো দেশে, আমরা একটা পুঁজিপতির বিরুদ্ধে একটা সংগ্রাম করতাম, শ্রেণী বিপ্লবের মাধ্যমে একটি শ্রেণীকে উৎখাত করার চেষ্টা করতাম। এখন তো বিষয়টা সেটা নয়। এখানে দরকার একটা প্রপার ল, এখানে দরকার একটা ডিক্লারেশন, এখানে দরকার একটা অর্ডার বা একটা সার্কুলার। যেমন আপনি যদি আপনার জায়গা থেকে একটা সার্কুলার, প্রপার সার্কুলার দিতে পারেন, প্রপার ডেক্লারেশন দিতে পারেন যে এই কনস্টিটিউশন বলেন, এই কনস্টিটিউশনের যেই বিষয়টা, যে রিফর্মটা হবে, এটা যদি ইলেকশনের ম্যান্ডেট পান, একটা তারপরের দিন এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। পুলিশ সংস্কার করতেছে, পুলিশকে আপনি এইভাবে করতে চাচ্ছেন, তারপর দিন এটা শুরু হয়ে যাবে। এটা এমন নয় যে একটা দীর্ঘ 2 বছর 3 বছরের প্রয়োজন হবে। যেই সংস্কার কমিশনগুলো এখন করা হয়েছে, সেটা আমি দেখলাম যে এগুলো অলমোস্ট রেডি। এটা ইমপ্লিমেন্ট করার জন্য বা এটাকে ল আকারে আসার জন্য, এটা জনগণের কাছে করার জন্য দীর্ঘ কোনো প্রস্তুতির দরকার হয় না। আপনি যেটা বলছেন সেটা অন্য বিষয়, শ্রেণী বিপ্লব, শ্রেণী সংগ্রাম, অনেক বিষয়। এটা হচ্ছে একটা পেপার ওয়ার্কের মাধ্যমে একদিনেই এটা জনগণের কাছে পৌঁছে যেতে পারে। আমরা বর্তমান সময়ে আমাদের সম্মানিত চেয়ারপারসন যেই কথাটা বলছেন, উনি প্রপারলি বলছেন নির্বাচন আগে না সংস্কার আগে। অবভিয়াসলি নির্বাচন আগে। নির্বাচন না হলে আপনি সংস্কারটা কিভাবে করবেন? প্রতিটি একটা দলের একটা নির্বাচনী ইশতেহার চাইবে। আমরা কয়েকজন মিলে একটা সংস্কার কমিশন করে একটা পেপারটা সাবমিট করবেন, আমরা তো জনগণের কাছে যেতে হবে। এর মধ্যেও যেইগুলোর মধ্যে একটা মাছ প্রেজেন্টেশন আছে বা মাছ একটা ঐক্যমত আছে, সেই বিষয়টাতে আমরা স্পষ্ট বলেছি। আমরা বলেছি আমরা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হোক সেটা চাই না, কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেই কথাটিও আসছে। আরও অনেকগুলো বিষয় আসছে যেগুলো সাধারণত মনে করছি আমরা জনগণ এই বিষয়ের পক্ষে আছে, এই কনসেপ্টের পক্ষে আছে। সেই জন্য এখনও আমরা বলছি ইলেকশন অবশ্যই আগে, এবং এই বর্তমান বিপ্লবের স্পিরিট যদি হয় দেশের নির্বাচনী শক্তিকে ধ্বংস করা থেকে দেশকে উদ্ধার করা, এই বিপ্লবের স্পিরিট যদি হয় এই দেশ থেকে অনেকগুলো টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে সেগুলোকে ব্যাক করা,
এই নির্বাচনের স্পিরিট যদি হয় একটা সমগ্র দেশে একটা মাফিয়া তন্ত্র বা চাঁদাবাজ তন্ত্র থেকে দেশকে মুক্ত দেওয়া, সেটার জন্য প্রয়োজন হচ্ছে একটা নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আমরা ওই বিষয়গুলোকে আমরা পয়েন্ট আউট করেছি, ওই বিষয়গুলোকে আমরা হিট করতে পারবো। নির্বাচন কেন্দ্রিক যেই সরকারটা আসবে সেই সরকার ওই বিষয়গুলো হিট করে বাস্তবায়ন করতে পারবে। সেই জন্য আমাদের চেয়ারপারসন যেই কথা বলছেন, নির্বাচন অবশ্যই আগে। আর আপনি যেটা মধ্যখানে একটা বলছেন, এখন এই বিষয়টা নাই, পদলেহনকারী করে নমিনেশন নেওয়া কিংবা কাউকে সমালোচনা করা। আপনি হয়তো দেখে থাকবেন, আছে না নাই সেটা কিভাবে বোঝা যাবে? আমি এই 15 বছর 17 বছর ধরে আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই নাই। এই কথাটি এই কারণে এই জন্য বলতে চাচ্ছি, আপনি হয়তো দেখছেন আমরা ইতিমধ্যেই 2টো কর্মশালা করছি বিভাগ অনুযায়ী, আরও কয়েকটা করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মশালায় আমাদের চেয়ারপারসন স্পষ্ট জিজ্ঞেস করেছে তোমাদের প্রশ্ন কি, এবং এমন কিছু প্রশ্ন যেগুলো পত্রিকায় আসছে যেটা পার্টির বিরুদ্ধে সমালোচনা, পার্টি কি করছে জানে না, ওপেন ওনার সামনে কথাটা বলছে, উনি সেটার উত্তর দিয়েছে। তো আমরা কি সমালোচনা কোথায় করব? সমালোচনা করার একটা ফোরাম আছে, যেমন প্রত্যেকটা কমিটি, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সমালোচনা করবে, এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সমালোচনা করবে। আমি পেপার একটা প্রেস লিস্ট দিলাম বা সাংবাদিক প্রেস কনফারেন্স একটা কথা বলে ফেললাম, সেটাকে যদি সমালোচনার একটা ক্রাইটেরিয়া মনে করেন, সেটাকে যদি মনে করেন যে আপনি ক্রিটিসাইজের একটা সিস্টেম, আমি আপনার সাথে একমত নয়। আমি আমার পার্টি প্রমে আমার পার্টি চেয়ারপারসনকে প্রশ্ন করছি, এইভাবে দেশ এভাবে চলা উচিত, দল এভাবে চলা উচিত, দলের জন্য প্ল্যানিং করা উচিত, আমি করছি। সেটাকে আপনি, সেটা আমার ফরম্যাট থেকে আমি করছি, আমার ফোরাম থেকে আমি পড়ছি, আমি আপনাকে জানিয়ে বা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বা এই টক শোতে বলে তো আমাকে বলতে হবে না। সেই জন্য আমি মনে করছি উইদিন দ্য পার্টি আমরা এই বিষয়গুলো করছি। আপনি কর্মশালার প্রশ্নগুলো দেখবেন, কর্মশালার প্রশ্নে স্পষ্ট রুট লেভেলের ওয়ার্কাররা, রুট লেভেলের নেতারা আমাদের চেয়ারপারসনকে জিজ্ঞেস করছে এটা তো পার্টি ভুল হচ্ছে, এটা করা উচিত, এইভাবে করা উচিত, সেটাই তো সমালোচনা। আর নমিনেশনের যেই বিষয়টা, উনি একটা বিষয় বলেছে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, উনি স্পষ্ট ভাষায় বলেছে আগামী ইলেকশনকে আপনারা সহজ মনে করবেন না, আগামী ইলেকশন অনেক কঠিন, একটা অদৃশ্য দেওয়ালের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমরা যখন একটা অদৃশ্য দেওয়ালের বিরুদ্ধে সংগ্রাম করব, আমরা কিছু সিলেক্টিভ বা আমাকে যিনি পছন্দ করেন, আমাকে যিনি ভালো লাগে, ওনাকে দিয়ে তো আমি নির্বাচনী বৈতরণী পার হতে পারবো না। এবং সেই কারণেই উনি কাদেরকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে সেই বিষয়টা উনি জানে। আরেকটা বিষয় এখানে প্রসঙ্গক্রমে চলে আসছে, বাংলাদেশে কখনো এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয় নাই। একটি দল সরকারে নেই, কিন্তু মানুষ মনে করতেছে ওই দল সরকারে আছে। একটি দল সরকারে নেই, মানুষ মনে করতেছে ওই দল সরকারে আসবে, আমি বিএনপিকে। এই অবস্থায় আমরা নিজেরা আমাদের পথ চলতে অনেকগুলো বিষয়ের সাথে কম্প্রোমাইজ করে আমাদেরকে চলতে হয়। এখন অনেক অফিসার মনে করে যে আমরা পাওয়ারে আসবো, ওইটা ওর আমি তো বলিনি বিএনপি পাওয়ারে আসবে, আমি বলছি ইলেকশন হবে, কিন্তু ওরা মনে করছে, আমাদের কর্মীরা মনে করছে, বা অন্যান্য একটা কতগুলো ক্ষমতার স্টেক হোল্ডার থাকে না, তারা মনে করছে বলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আই ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এটা তো আমার বিষয় নয়, সেটা ওদের বিষয়। এই বিষয়গুলো মাথায় ধারণ করে আমাকে এইভাবে এগুতে হচ্ছে, আমাকে মনে করতে হচ্ছে নির্বাচনী বৈতরণী যখন পার হতে যাব, তখন ম্যান্ডেটটা, ব্যালটটা আপনার গোপন শিলে থাকবে, আপনার গোপন হাতে থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর আই ল্যাঙ্গুয়েজ তখন কাজ করবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পথ চলতে হচ্ছে। সেই জন্য সবশেষে এই কথাটা বলতে চাই, আগামী ইলেকশন কোনো পদলেহনকারী, আগামী নমিনেটেড পারসন কোনো পদলেহনকারী দিয়ে হবে না, যাকে যোগ্য মনে হয় সেই নমিনেট হবে এবং সেই ইলেকশনে কম্পিট করবে, যেটা উনিও বলছে এটা অনেক বিরাট এক যুদ্ধ। ব্যারিস্টার সরওয়ার হোসেন, এখন আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, বিএনপি দিয়ে অনেকেই বা কেউ মনে করছে হচ্ছে না, বিএনপির এই দুর্বলতা, ওই দুর্বলতা, এই সমস্যা, ওই সমস্যা, অন্যান্য দল যারা ক্রিয়াশীল আছে তাদেরও দিয়েও হচ্ছে না। সো একটা নতুন রাজনৈতিক দল করবার কথা, অন্তত ছাত্রদের মধ্যে যারা এই আন্দোলনের সময় সামনে ছিল,
তাদের একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সো আপনি কি মনে করেন কিনা নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা এই মুহূর্তে বাংলাদেশে আছে, এবং আসলে যারা আছে এক্সিস্টিং তাদের দিয়ে হবে না? না, দেখুন, তার আগে শাহজাহান ভাই দুই একটা কথা বলি যে আশঙ্কাগুলো কেন সৃষ্টি হয়, যে পাস্ট বিহেভিয়ার দেখে এবং বিগত দিনে কিভাবে একটি রাজনৈতিক দল পরিচালিত হয়েছে সেখান থেকে এই আশঙ্কাগুলো সৃষ্টি হয়। এদেশের জনগণ খুশি হবে যদি এই আশঙ্কাগুলো সত্য না হয়। আপনি ম্যান্ডেট দিলেন ৩১ দফা, আমি তো সেই ম্যান্ডেট যখন ঘোষণা করা হয় আমি সেই মিটিংয়ে ছিলাম, সেইখানে ছিলাম। তো আপনি সরকারে গেলেন, আপনি ম্যান্ডেট ফলো করলেন না, আপনাকে সরাবার কি কোনো উপায় আছে অভ্যুত্থান ব্যতীত? নাই তো, এই সংবিধান নাই তো, আপনি মানলেন না। এবং যেটা হয়, তো পৃথিবীর তো অনেক নেতা যারা পরবর্তীতে, ইভেন আওয়ামী লীগ, শেখ হাসিনা তথাকথিত নির্বাচনের মাধ্যমে এসছে, মুসোলিনি, হিটলার, তারাও কিন্তু নির্বাচনের মধ্যে আসছিল, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা অটোক্র্যাটে রূপান্তর হয়। ওই জায়গাটা যদি মডিফাই করতে পারে তাহলে গুড এনাফ, তাহলে কিন্তু নতুন দলের প্রয়োজন হয় না। কিন্তু এই সংস্কৃতিতে, যেমন এই সরকারটা, জিল্লুর ভাই, আমি দুইটা কথা বলতে চাই যে এই অটোরিকশা নিয়ে যে ইস্যুটা, আপনি দেখেন যে তার মানে কি, রাষ্ট্রটা কিন্তু একটা আনগভর্নেবল স্টেটে চলে যাচ্ছে। হাইওয়েতে, বড় রাস্তায় অটোরিকশা, যারা রিক্সা চালক এবং যাত্রী, তাদের জন্য অনিরাপত্তার কারণ। এই নিরাপত্তার ধারণাটা বা জীবনহানির ধারণা তাদের ভিতরে নাই, কারণ এটা একদিকে দারিদ্রতা, আরেকদিকে ওই সিস্টেমটা হয়নি। আমি বলি যে অ্যাপিলেট ডিভিশনের কখনো কখনো জাজমেন্ট জনস্বার্থের বিপক্ষে কিভাবে যায়, যে অটো, টমটম, ভটভটি, লটপটি, চটপটি, এই গাড়িগুলো সব বন্ধ করে দিয়েছিল হাইকোর্টের একটা আদেশের মাধ্যমে। অ্যাপিলেট ডিভিশন সেটা বলল যে এইটা হাইওয়েতে চলবে না, এইটা সাইড রাস্তায় চলতে পারবে, কিন্তু হু ইজ গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট? অ্যাপিলেট ডিভিশন তো এটা বলে নাই যে প্রত্যেক এলাকার ডিসি ট্রাফিক তারা আমাকে নোটিশ দেবে এখানে চলে না, অথবা সিসিটিভি পুরো দেশটা কাভার থাকবে যে একটা গাড়ি উঠলে 1 মিনিট ভিতরে যায় পুলিশ সেটাকে সরাই দেবে। তার বাইরে ওই যে সুন্দর একটা আদেশ, সেটা কিন্তু যেমনটা তেমন রয়ে গেছে, অর্থাৎ এখনও হাইওয়েতে এই গাড়িগুলো চলে। বাই এনি ক্যালকুলেশন এই অটোরিকশা হাইওয়েতে চলতে পারে না, কিন্তু আজকে আন্দোলনের মুখে আপনার অ্যাপিলেট ডিভিশন বলছে আপাতত চলতে পারবে। তো 2 দিন পর যদি আপনার ফ্লাইওভারে উঠে যায়, সেখানে আপনি থামাবেন কী করে? অর্থাৎ আনগভর্নেবল স্টেটে চলে যাচ্ছে, যে আপনিও পারছেন না, বিপ্লবের পরেও পারছেন না। আরেকটা জিনিস, যেভাবে এই যে 23 জন বিচারপতি নিয়োগ হলো, সেটা কিন্তু আরও ভালোভাবে করা যেত। আপনি অর্ডিন্যান্সটা করে বিচারপতি নিয়োগে তারপর করতেন, না হলে সমালোচনা হতো না। একইভাবে ফ্যাসিস্ট যেভাবে নির্বাচন কমিশন গঠন করছে, আপনি একইভাবে পকেট থেকে বের করে নির্বাচন কমিশন গঠন করলেন। আপনি 10 জন অথবা 20 জনের নাম আগে জনগণের জন্য উন্মুক্ত করতেন, ওপেন ডিবেট হতো, পাবলিক স্ক্রুটিনি হতো, কিছুই হলো না, আপনি ইলেকশন কমিশন গঠন করে ফেললেন। তার মানে ওই ফ্যাসিজমের যে ভূত, সেই ভূত তো এই অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বসেছে, মানে চেপে বসেছে, না হলে তো এরকম হওয়ার কথা না। যার জন্য এই যে ছাত্রদের যে একটা সংগঠন করেছে, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ আপনি সবাইকে নিতে পারেন না একসাথে। অর্থাৎ এটা যদি আপনি আলোচনার জন্য মুক্ত করতেন তাহলে কিন্তু এটা হতো না, তারা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছে। সেই জন্য আমি বলি যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাগুলো সেই সময় স্লোগানের ভিতরে প্রকাশিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা হলে মাত্র 2টা অপশন। বড় দলগুলোকে, যারা আওয়ামী লীগের বাইরে বড় দল ইনক্লুডিং বিএনপি, তাদেরকে হ্যাজ টু বি টিউনড ইন দ্য রেভলিউশন মুড। অর্থাৎ বিপ্লবের আকাঙ্ক্ষায় যদি তারা পরিবর্তিত হতে পারে, তাহলে মানুষ ভাববে যে নতুন দল নেই। আদারওয়াইজ আপনার নতুন রাজনৈতিক উদ্যোগ অথবা মোর্চা ব্যতীত এইটা ব্যর্থ হতে বাধ্য। বিএনপির ব্যাপারে মানুষ সমালোচনা এইভাবে এখন শুরু করেছে যে আওয়ামী লীগ যে টোনে কথা বলতো, সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য আমার যে কোনোভাবে নির্বাচন করতে হবে, এবং সেই বেনে রাতের ভোট, দিনের কাটা ভোট, ডাকাতি ভোট, এক পেশে ভোট, আপনার ডামি আমি সেই নির্বাচন করেছে। 3 মাসের ভিতরে ইট লুক লাইক যে তারা আওয়ামী লীগকে প্রোটেকশন করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে, যেটা তারা স্টেটমেন্ট দিয়ে প্রত্যাখ্যান করেছে যে তারা করে নাই, কিন্তু তাদের কাজে সেটা প্রমাণিত হয়। একইভাবে বিএনপির একজন নেতা বলে বসলেন যে
সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেই জন্য এই প্রেসিডেন্টকে রাখতে হবে। অথচ এই প্রেসিডেন্ট হইল ফ্যাসিজমের সবচেয়ে বড় লিগ্যাসি, এবং এই প্রেসিডেন্টকে যেভাবে নিয়োগ করা হয়েছে সেইটা একটা বড় ঔদ্ধত্যপনা ছিল ফ্যাসিজম সরকার, যে এইভাবে একটা প্রেসিডেন্টকে নিয়োগ করা যায় যে দুর্নীতি দমনকে ধ্বংস করেছে, যে ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তাকে সরানো গেল না। এইটা তো মানে আন্ডারস্ট্যান্ডিং করে করা যেত, তাহলে বিপ্লবের অন্তত চেতনাটা কিছুটা ধারণ করে দিত। তাহলে এই এই একইভাবে যদি চলে, এবং অফ দ্য রেকর্ড অনেকে বলছে এই কথাটা, যে এই যে দুই দল, যে পতিত দল এবং বড় দলগুলা তলে তলে এক, এইটা জনগণ পছন্দ করছে না, যদি না আপনি না দেখাতে পারেন যে না আপনার ক্যারেক্টার ওইখান থেকে চেঞ্জড। আর একটা জিনিস হলো যে যে জনস্বার্থে এবং দেশের স্বার্থে বিএনপির মূল অবস্থান ছিল কিন্তু সাম সর্ট অফ অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড, জনস্বার্থে এবং দেশের স্বার্থে। তালপট্টি ইস্যু আপনার মনে আছে, আপনার রোহিঙ্গা ইস্যু আপনার মনে আছে, হিলট্রাক্স ইস্যু ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেইটা যদি একইভাবে একটা অ্যাপিজমেন্ট পলিসি ফলো করে টুয়ার্ডস ইন্ডিয়া, তাহলে মানুষ পার্থক্য খুঁজে তেমন একটা পায় না। ইন্ডিয়ার বিপক্ষে যাওয়ার দরকার নেই, কিন্তু জনস্বার্থে যদি ইন্ডিয়ান স্ট্যান্ড, অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড আসে, সেইখানেই হলো বিএনপির সবচেয়ে বড় জনস্বার্থের রাজনীতি। প্রফেসর ইউনুস যখন একটা কথা প্যারিসে বসে বলেছিলেন যে আপনি যদি আমাদের দেশ আনস্টেবল করেন তাহলে আপনার 7 সিস্টার আনস্টেবল হবে, পিপল লাইকড ইট, জনগণ অত্যন্ত আনন্দের সাথে সেটা গ্রহণ করেছিল। তো এখন মনে হচ্ছে যেটা শাহজাহান ভাই এগ্রি করলো না, আপনি যদি ভীতু না হয়ে থাকেন, প্রচ্ছন্নভাবে ভবিষ্যতে কারো প্রোটেকশন যদি সিক না করেন, তাহলে আপনি কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না? আপনি সর্বশেষ যে 2 জন অ্যাডভাইজার নিয়োগ করলেন কোন বিবেচনায়? আর এই ব্যাখ্যা তো জনগণ জানতে চায়। ইউনুস সাহেবকেও যদি ভুল বুঝানো যায় তাহলে আগেও বলতো অমুকে ভুল বুঝাইছে, অমুকে ভুল বুঝাইছে। আপনার জনগণের সামনে ব্যাখ্যা দিতে হবে যে ক্লিয়ারলি স্বৈরাচারের দোষর ছিল, লেখাপড়ার ব্যাপারে নাইবা বললাম মেট্রিক পাস, কি করে, এবং এর ভিতরে 50% অথর্ব, সিম্পল অথর্ব, যাদের শুধু ঘুমাবার কথা, নাতি নাতি নিয়ে থাকার কথা, তাদেরকে আপনি কোন বিবেচনায় অ্যাডভাইজার বানালেন? তারা হোয়াট দে ক্যান ডেলিভার, যার জন্য মনে হচ্ছে তারা ভয় পেয়েছে, তারা ভয় পেয়েছে, এবং তারা বিপ্লবের চেতনাকে, বিপ্লবকে নস্যাৎ করতে তারাই যাচ্ছে। এবং সেই জন্য এই মাহফুজ আলম, যাকে অনেকে বলে সো কল্ড মাস্টার মাইন্ড, আমি জানি না মাস্টার মাইন্ড কি, ওনার আসলে বুদ্ধিমত্তা সম্বন্ধে আমার এখন অতটা পার্সোনাল জ্ঞান হয়নি, তাই যদি হয় হি উইল বি এবল টু কারেক্ট ইট। আমি জানি না কতটুকু কারেক্ট করতে পারবে। আমার যেটা প্রশ্ন ছিল নতুন রাজনৈতিক দলের প্রশ্নটা, সেটা আপনি কিছু, আমি ওইভাবে বললাম যে এক্সিস্টিং দলগুলো যদি বিপ্লবী চেতনা ধারণ না করতে পারে, তাহলে এইটাকে সাকসেসফুল করতে হলে অবশ্যই নতুন রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন। উনি অনেকগুলো কথা বলে ফেলছেন। আমি এক্স্যাক্টলি যদি এটাকে সবগুলো একই সারিতে সাজাতে চাই, সেটা হচ্ছে প্রথম যেই বিষয়টা, আপনার মূল বিষয়টা আমার কাছে কেন জানি মনে হয়েছে আপনি মনে করছেন কিংবা আপনি ধারণা করছেন জনগণ মনে করছে বিএনপি আওয়ামী লীগ একই সারির একটা দল। এই বিষয়টাই বারবার আপনি হাইলাইট করতে চাচ্ছেন বলে আমার মনে হলো। যেমন আপনি একটা বিষয় বললেন, আমি অনেকগুলো কথা বললাম, রিফর্ম করলাম, আমি যখন ক্ষমতায় গিয়ে আমি কথাটা না রাখি তাহলে আমি কি করতে পারি, এই কথাটি বললেন প্রথমে। আমি তো আপনাকে একই কথা হতে পারে, একটা গভর্নমেন্ট নির্বাচনী ইশতেহারে যেই বিষয়টা বলবে সেই বিষয়টা বাস্তবায়ন না করলে জনগণ কি করতে পারে। কিন্তু এখানে বিএনপির অবস্থানটা একটু ভিন্ন। বিএনপির অবস্থানটা ভিন্ন এই কারণে, বিএনপি এখন আগেও যেই কথা বলছে, এখনও একই কথা বলছে, আমরা দেশের নির্বাচন ব্যবস্থা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে চাই। এই কথাটার অর্থ হচ্ছে বিএনপির, আমি যেই কাজটা করব আমার মাথায় আছে 5 বছর পরে আমাকে জনগণের কাছে যেতে হবে, কৈফিয়ত দিতে হবে, যেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা ধ্বংস করেছিল বলেই আওয়ামী লীগ জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে না বলেই যা ইচ্ছা তা করেছে এবং করতে চাইছে। আমরা যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট এখনও বলছি, আমরা তো এই কথা একবারও বলিনি আপনি এখন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা রেখে দেন, ইলেকটেড গভর্নমেন্ট আসলে করবে। আমরা এখনও বলছি
কেয়ারটেকার গভর্নমেন্ট চালু করেন। তার মানে আমরা ক্ষমতায় আসলে আমাদের ট্র্যাক থেকে যদি আমরা ছুটে যাই, আমাদের পথ থেকে আমরা যদি ছুটে যাই, আপনার কাছে যেই ওয়াদাটা আমরা দিয়েছি, আমাদের ওত যেটা নিয়েছি সেটা যদি ছুটে যায়, আমি 5 বছর পরে আপনি আমার কাছে আমি আপনার কাছে কৈফিয়ত চাইতে পারবেন, আপনি আমাকে গেট লস করে দিতে পারবেন। আমরা সেটা বিশ্বাস করি বলেই আমরা মনে করি ওখান থেকে আমরা সরে যাব না, যেটা আমরা কথা বললাম সেটা আমরা করব। তারপরে এর মধ্যে অনেকগুলো কথা বললেন, আমরা আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া বা বর্তমান প্রেসিডেন্টকে সাংবিধানিক শূন্যতার জন্য। বিষয়টা আপনি যদি অন্য পিঠ থেকে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে কোনো প্রেসিডেন্টের টাকা না থাকার বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট কাজ করতে পারবে কখন। আমি যে প্রথম একটা কথা বললাম, সামওয়ান ওয়ার্কিং বিহাইন্ড দ্য স্ক্রিন, এই বিষয়টা জনগণ যখন মনে করবে তখনই আশঙ্কা সৃষ্টি হবে, তখনই একটা কনফিউশন ক্রিয়েট হবে। আমরা সেই কারণে যেন সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয়, সাংবিধানিক গতির মাধ্যমে যেন এই বিপ্লবোত্তর সরকার বা অভ্যুত্থান উত্তর সরকার যেন রাইট থেকে একটা নির্বাচনী সরকারের কাছে, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট পাওয়া সরকারের কাছে ক্ষমতা পিসফুলি হস্তান্তর করতে পারে, সেই কারণেই আমরা ওই কথাটা বলেছি। আমরা কারো প্রতি প্রেম কিংবা কাউকে কোনো হেরিটেজ বহন করার জন্য ওই কথাটা বলিনি। আর আওয়ামী লীগের প্রোটেকশন বিষয় না, আমাদের কথা স্পষ্ট ছিল, আমরা কে নিষিদ্ধ করার, আমরা কে কাউকে ব্যান করার। জনগণ, আমরা বহুদলীয় মাল্টিলেটারাল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি, সেই কারণে আমরা কাউকে নিষিদ্ধ করব কেন বা নিষিদ্ধ করার কথা বলবো কেন। আমরা চাইব আমাদের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারবে, এই জনগণ বেছে নেবে। এর সাথে সাথে আমরা আরেকটা কথাও কিন্তু স্পষ্টভাবে বলছি, আমরা চাই না দেশে ফেসিবাদ আবার আসুক, দেশে ওই ধরনের অটোক্রেট গভর্নমেন্ট আবার আসুক, সেটা আমরাও চাই না। তাহলে আমাদের কথার সাথে কাজের ব্যামিল, তো আমরা যেই কথাটি দিয়ে শুরু করি সেই কথাটাই শেষ করি, একই বৃত্তের মধ্যে আমরা কথা বলছি। এখন আপনি যদি গড়পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, এটা মনে করে যদি আপনি বলতে চান বা কেউ বলতে চায় বা আপনি মনে করেন, তাহলে তো আমাদের কিছু বলার নাই। সবশেষে কনক্লুশন যেই কথাটা হচ্ছে, আমরা স্পষ্ট বিশ্বাস করি এই দেশের যেই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেটাকে মাথায় রেখে অতি তাড়াতাড়ি একটা নির্বাচন হোক, এবং যেই সংস্কারগুলো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে, আমরা এগুলো নিজেদের মধ্যে ধারণ করে আমরাও চাই এটাকে একটা আইনি রূপ দিয়ে বাস্তবায়ন করতে, জনগণ যেন গণতন্ত্রের প্রকৃত স্বাদটা পায়, গণতন্ত্রের প্রকৃত স্বাদটা পেতে পারে। আমি শাহজাহান ভাইয়ের কাছে আবার প্রশ্ন, যে প্রশ্ন দিলে তো আবার উত্তর দিতে হবে। 30 সেকেন্ড 53 বছরে কোন রাজনৈতিক দল আসলে সেই সংস্কার করতে পেরেছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, বিএনপির অবস্থানটা এভাবে প্রতীয়মান হয় যে এই বিপ্লবটা বোধহয় ঘটেছে শুধু একটা ইলেকশনের জন্য, আসলে তা না, জনগণের আকাঙ্ক্ষা বোধহয় এর চেয়ে অনেক বেশি। আরেকটা জিনিস, অতি দ্রুত নির্বাচন চাওয়া, এইটা সেই 75-এ যে বিএনপি ক্ষমতায় আসছে 75-এর ঘটনার মাধ্যমে সেই উদাহরণের বিপক্ষে যায়। কিভাবে? যে 75 পরেই তো অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসছে, 75 থেকে 78 3 বৎসরে কোনো নির্বাচন হয়নি। 79-তে যে আপনার পার্লামেন্ট ইলেকশন হলো, হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল নির্বাচন হলো, একটা গণভোট হয়েছিল। তো সেই সময় যে একটা টালমাটাল অবস্থা ছিল, সেই সময়ে প্রেসিডেন্ট জিয়া ওই সময়টা পেয়েছিল। বাট 75-এ তো গণ অভ্যুত্থান ছিল না, সেটা আর্মির ভেতরকার না, এটাকেও এক ধরনের রেভলিউশন বলে, এবং মিলিটারি গভর্নমেন্ট ছিল বা কন্টিনিউ করেছে, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এখানে তো মিলিটারি আসলে সেই অর্থে অবশ্যই অনেক বড় অবদান ছিল, কিন্তু এটা শেষ পর্যন্ত ছাত্র এবং জনতার অবস্থা তো এইরকমই একটা অচল অবস্থা ছিল। মানে হতে পারে সামান্য পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি দেখেন যে সেই সময় তো 4 বছর লাগছে নির্বাচনে যেতে। তাহলে এই উদাহরণটা আমাদের মনে রাখা দরকার। আমিও সংক্ষেপে বলবো, আপনি প্রথম বললেন বিএনপি মনে করে বিপ্লব হয়েছিল নির্বাচন
তার জন্য। বিষয়টা এরকম নয়। আমরা মনে করি বিপ্লব হয়েছে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটার জন্যই নির্বাচন দরকার। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছি। একটা অংশ দর্শক অনুষ্ঠানের বিষয়টা হলেই শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্যারিসের সরওয়ার হোসেন এবং শেখ গাজী মোহাম্মদ শাহজাহান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, বিপ্লব, অভ্যুত্থান, নানা বিষয় নিয়ে বিতর্ক, নির্বাচন না সংস্কার, গণতন্ত্র না উন্নয়ন, এগুলো আমরা শুনছি এখানে। বা ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, নানা কথা আমরা আলোচনার মধ্যে নেই। মূল লক্ষ্য আমাদের একটাই হওয়া উচিত, যেটা আমাদের 1971 সালেও ছিল, সেটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। গণতন্ত্র থাকলে ওই ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন, মানবাধিকার, এই প্রশ্নগুলোর মীমাংসা অনেক ক্ষেত্রে হয়ে যায় সুরাহা। সো দেশটাকে আমরা গণতান্ত্রিক করতে চাই, একই সঙ্গে আমরা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই রাষ্ট্রের নাগরিক যেই হোক না কেন, তার ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, প্রত্যেকের সমান অধিকার থাকবে। এই দুটো বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, তার সঙ্গে সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই কথাগুলো আছে, কিন্তু আমি মনে করি এই দুটো বিষয় যদি নিশ্চিত করা যায়, এবং সেই সঙ্গে আইনের শাসনের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাহলে আমাদের সকল সমস্যা, এমনকি নির্বাচনের সমস্যার সমাধানও হয়ে যায়। এবং সেই লক্ষ্যে আসলে আমাদের প্রত্যেকের মাইন্ডসেটটা পরিবর্তন করা বা ঠিকঠাক করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।